এবার নজর রাখবো মাথাভাঙার দিকে, কারণ সেখানে গাড়ি দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত্যু একজনের এবং 3 জন আহত হয়েছেন। বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন আর সেই ফেরার পথেই মৃত্যু। আরো বিস্তারিত রাজেশ জানাতে পারবে। রাজেশ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, গতকাল রাতে শীতলকুচি এলাকার একই পরিবারের 4 জন তারা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাথাভাঙা 2 ব্লকের শিলডাঙ্গা সংলগ্ন এলাকায়। তো সেখান থেকে ফেরার পথে মাথাভাঙা শীতলকুচি সড়কের শিবপুর চৌপতি সংলগ্ন এলাকায় কিন্তু গাড়ি নয়নজলিতে উল্টে যায় এবং 4 জন গাড়িতে থাকা 4 জন গুরুতর জখম হন। তাদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে এবং বাকি 3 জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করে। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। বেশ, বিয়ের থেকে ওরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিচ্ছে 2টার দিকে। সকালবেলা ভোরবেলা আমাদের কাছে ফোন দেয় যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ছেলে ছিল, মেয়ে ছিল, বৌমা ছিল আর আমার সম্বন্ধে ছেলে ছিল আর ড্রাইভার ছিল গাড়িতে। টোটাল 5 জন ছিল। তাদের মধ্যে তাদের একজন মারা গেছে। আর বৌমা আমার। আপনার বৌমা মারা গেছে। আর বাকিরা সব নার্সিংহোমে ভর্তি। আর এই মাথাভাঙাতেই 12টি বোমা নিষ্ক্রিয় করা হলো। সুটুঙ্গা নদীর ধারে নিষ্ক্রিয় করা হলো বোমাগুলি। বিভিন্ন সময় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় হলো একে একে। দেখুন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সময় বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছিল সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। সুটুঙ্গা নদীর ধারে এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। একে একে 12টি বোমা নিষ্ক্রিয় করা হয়। রাজেশ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। রাজেশ, দেখো, এদিন দুপুর নাগাদ মাথাভাঙা শহরের শনি মন্দির সংলগ্ন সুটুঙ্গা নদীর চরে কিন্তু বিভিন্ন সময় মাথাভাঙা থানার পুলিশের উদ্ধার করা যে বোমা, সেই বোমাগুলো আজ নিষ্ক্রিয় করা হয়েছে। বোম স্কোয়াডের কর্মীরা কিন্তু সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে। মাথাভাঙা থানার পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে, বিভিন্ন সময় মাথাভাঙা পার্শ্ববর্তী এলাকায় থেকে যে বোমাগুলো উদ্ধার হয়েছে, আজ তো মোট 12টি বোমা কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি এই বোমা নিষ্ক্রিয় করার সময় সতর্কতা অবলম্বন করা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য কর্মীরা সেখানে উপস্থিত ছিল। পাশাপাশি ওই নদী তীরবর্তী এলাকায় যারা লোকজন ছিল তাদেরকে সরিয়ে দিয়ে নিরাপত্তার মধ্যে কিন্তু এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। বেশ, জলের চাহিদা মেটাবে বৃষ্টির জল। হ্যাঁ, কলকাতায় রেইন ওয়াটার রিচার্জিং পয়েন্ট তৈরি করবে পুরসভা। কি সুবিধে হবে এতে? এতে জমা জলের দুর্ভোগ কাটবে। কলকাতা, দ্য সিটি অফ জয়। বৃষ্টিতে জল দাঁড়ায়। এই বৃষ্টির জলকে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা। বৃষ্টির জল পরিশ্রুত করে পাঠানো হবে ভূগর্ভস্থ জলের লেয়ারে, বাড়ানো হবে খাবার জলের স্টোরেজ। কলকাতায় তৈরি হবে রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জিং পয়েন্ট। ওয়াটার রিচার্জ করতে গেলে ইনস্ট্রুমেন্ট বসাতে হয়, তখনই ওয়াটার রিচার্জ হবে যখন বৃষ্টি হবে। বৃষ্টির সময়, তার আগে তো হবে না। ওই প্রজেক্টের মধ্যে আছে এই কাজটা করতে হবে, এই জন্য আমরা এই কাজটা করছি। পুকুরও কাটা হচ্ছে, বর্ষা হবে, জল পড়বে, খালি মাঠ দিয়ে যে জলটা চলে যাচ্ছে ওইগুলো টেনে নেবে। কলকাতায় 45টি রেইন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট তৈরি করবে পুরসভা। প্রথমে 20টি পয়েন্ট পরীক্ষামূলকভাবে চালু করার ভাবনা। এতে বর্ষায় জমা জলের দুর্ভোগ কাটবে বলে মনে করছে পুরসভা। এই কাজের জন্য বিপর্যয় মোকাবেলার বরাদ্দ থেকে 500 কোটি টাকা পেয়েছে কলকাতা পুরসভা। রাস্তার নিচে তৈরি করা হবে ওয়াটার প্ল্যান্ট। এর জন্য ম্যানহোলের কিছুটা নিচে বসানো হবে রেইন ম্যাক্স ট্যাঙ্ক। ম্যানহোল থেকে জল ঢুকবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে থাকবে একাধিক লেয়ার। উপরে থাকবে গ্রাভেল সেল, তারপরে 4টি ফিল্টার। এর নিচে ইকো ব্লক, তারপরে আরো একটি ফিল্টার। সেই জল মাইক্রো ফিল্টারে যাবে, সেখানে আবার ফিল্টার হবে। তারপর তা পাঠানো হবে ভূগর্ভস্থ জলস্তরে।
মাটির 90 ফুট নিচে বালি মাটির ইকো লেয়ার রিচার্জ করা হবে পরিশ্রুত জল। এই ভূগর্ভস্থ জল তুলে ব্যবহার করা যাবে, খাওয়াও যাবে। কলকাতার যেহেতু মাটির নিচে 40 ফুট নিচে প্রায় একটা কাদার লেয়ার আছে, আমাকে অ্যাকুইফায়ারে যেতে হবে। অ্যাকুইফায়ারে যেতে গেলে যেই জলটা ঢোকাবো সেটার অবশ্যই মনিটরিং দরকার, ঠিক জল আমরা ঢোকাচ্ছি কিনা। পুরসভা মনে করছে বৃষ্টির জল ব্যবহারে বদলাতে পারে কলকাতার জল ছবি, জলের স্টোরেজও বাড়বে। পুকুর কেটে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ পয়েন্ট তৈরি করবে কলকাতা পুরসভা। এজন্য যেখানে বৃষ্টির জল বেশি জমে সেখানে 500 বর্গফুট জায়গার মধ্যেই এই রিচার্জ পয়েন্ট করা হবে। প্রায় 20টি রিচার্জ পয়েন্ট আপাতত হলেও 45টি এরকম রিচার্জ পয়েন্ট করার চিন্তাভাবনা কলকাতা পুরসভার। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, কখনো শুনেছেন যে তীর ধনুক নিয়ে অফিসে কেউ হামলা চালাচ্ছে? হ্যাঁ, এরকমই ঘটনা ঘটেছে লখনৌয়ে। ছবি দেখাবো আপনাদের, দেখুন সেই ছবি যেখানে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে যে কিভাবে লখনৌয়ে তীর ধনুক নিয়ে সিবিআই অফিসে হামলা চালানো হচ্ছে। দেখুন, সিবিআই এর এএসআই তাকে লক্ষ্য করে পর পর তীর ছোড়া হচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাই। দেখুন, আসছে তীর ধনুক রয়েছে তার হাতে এবং এএসআই কে লক্ষ্য করে, সিবিআই এর এএসআই কে লক্ষ্য করে পর পর তীর ধনুক একের পর এক তীর ছোড়া হচ্ছে। যাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে তিনি সিবিআই এর এএসআই, আর হামলাকারীকে পাল্টা লাঠি পেটাও করা হয়। দেখুন, এএসআই রীতিমতো ভিতরে ঢুকে যাচ্ছেন, কারণ একের পর এক তীর ছোড়া হচ্ছে। হামলায় অভিযুক্ত দীনেশ মুর্মু, এই যে ব্যক্তিকে দেখছেন যিনি হামলা চালাচ্ছেন তীর ধনুক নিয়ে, দীনেশ মুর্মু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার জেরে সিবিআই দপ্তরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দেখুন, হামলাকারীকে লাঠি দিয়ে মারধর করা হয়, পাল্টা রীতিমতো লাঠি পেটা করা হচ্ছে হামলাকারীকে, কারণ সিবিআই এর এএসআই কে লক্ষ্য করে পর পর তীর ছুড়ছিলেন এই হামলাকারী। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে এই গোটা ঘটনা। কিন্তু কেন এই হামলা? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে যে কি কারণে হঠাৎ করে সিবিআই অফিসে এই ব্যক্তি হামলা চালাচ্ছে। এর কারণ, আক্রান্ত এই এএসআই 1993-এ রেলে দুর্নীতির তদন্তকারী, আর তদন্তের পর চাকরি থেকে বহিষ্কৃত রেলের গ্যাংম্যান দীনেশ, যে পুলিশের জালে যে এই হামলাকারী। আর সেই আক্রোশেই হামলা করেছে দীনেশ বলে পুলিশ এখনো পর্যন্ত অনুমান করছে, কারণ আগেও পুলিশের ওপর হামলায় দীনেশকে জেল খাটতে হয়েছে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়, অর্থাৎ চাকরি খুইয়েছিলেন আর তাই সিবিআই অফিসে হামলা। লখনৌয়ের এই ঘটনা দেখাচ্ছি আপনাদের, তীর ধনুক নিয়ে সিবিআই অফিসে হামলা চালায় এই ব্যক্তি। কাকে লক্ষ্য করে পরপর তীর ছুটতে থাকে? সিবিআই এর এএসআই কে লক্ষ্য করে, আর তারপর হামলাকারীকে পাল্টা লাঠি পেটাও করা হয়। কিন্তু এই হামলাকারী কে? দীনেশ মুর্মু, যিনি ইতিমধ্যেই পুলিশের জালে। কেন হামলা চালালেন? আক্রান্ত এএসআই যাকে লক্ষ্য করে তীর ছোড়া হচ্ছিল, তিনি 1993-এ রেলে দুর্নীতির তদন্তকারী, আর তদন্তের পর এই হামলাকারী দীনেশ, তাকে চাকরি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। সেই আক্রোশেই দীনেশ হামলা চালিয়েছে বলে পুলিশ অনুমান করছে। আর কারণ, আগেও পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়েছেন দীনেশ, আর তার জন্য জেল পর্যন্ত খাটতে হয়েছে দীনেশকে।